প্রথম দফার ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের সকাল থেকে সেই ছবি তুলে ধরছি। তবে এই পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচনে বিভিন্ন জায়গার প্রার্থী অন্যদিকে যারা ভোট দিতে এসেছেন তাদের প্রতিক্রিয়াও তুলে ধরছি। তবে জানিয়ে রাখছি যে এই বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্বে কিন্তু তৎপর রয়েছে নির্বাচন কমিশন। জানা গেছে যে গতকাল মধ্যরাতে একটি বৈঠক হয় নির্বাচন কমিশনের। সমস্তটা বিষয় যেন পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়, অপ্রীতিকর ঘটনা যেন এড়ানো যায়, তার জন্য কিন্তু একদিকে যখন প্রশাসন প্রস্তুত রয়েছে, ঠিক অন্যদিকে নির্বাচন কমিশনও কিন্তু ভোটকে শান্তিপূর্ণ করাতে প্রস্তুত। সকাল 7টা থেকে শুরু হয়ে গেছে ভোট গ্রহণ পর্ব। তবে জানা গেছে প্রথম দফায় 2407 বাহিনী মোতায়েন করা হয়েছে। 3,60,77,171 জন ভোটার ভোট দেবেন এই প্রথম দফায়। 1400 এর বেশি প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে। এর মধ্যে 13 জন মন্ত্রীও রয়েছে। ভোট গ্রহণ প্রক্রিয়া সকাল 7টা থেকেই শুরু হয়েছে। অন্যদিকে এবার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে কংগ্রেস প্রার্থী মৌসুম বেনজির নূর, যিনি ভোট দিতে এসেছেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের কাতোয়ালি প্রাইমারি স্কুলে। তিনি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। তিনি কংগ্রেসের টিকিটে লড়াই করছেন। মালতীপুর কেন্দ্রে জয়ের ব্যাপারে 100% নিশ্চিত প্রার্থী মৌসুম। তিনি মালতীপুর কেন্দ্রে বিজেপির টিকিটেই লড়াই করছেন। ইতিমধ্যেই ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের কোতোয়ালি প্রাইমারি স্কুল, যেখানে উনার ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, সেই জায়গায় তিনি পৌঁছে যান সকালে সহধর্মিণীকে নিয়ে এবং ভোট গ্রহণ পর্বে অংশগ্রহণ করেছেন। ভোট দেওয়ার পর কি বলছেন কংগ্রেস প্রার্থী তার জয় নিয়ে শোনাবো একবার। তুই ধর আমি দে না, তুই মোবাইলটা কোনো ভালো হবে, সাউন্ড কাট আছে, সাউন্ড ভালো লাগবে না। কি করছিস চুপ। মালতীপুরের যে বিধানসভা, সে বিধানসভায় আপনার জেতার সম্ভাবনা কতটা রয়েছে এবং কিভাবে দেখছে, যেহেতু ওখানে তৃণমূলের রানিং এমএলএ এবং জেলা সভাপতি তিনি ক্যান্ডিডেট? আমি যতদিন ধরে ঘুরেছি প্রত্যেক দিনই যেভাবে মানুষের রেসপন্স দেখেছি সারা ভালো, এবং মানুষ এগিয়ে আসছে যেভাবে তাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা, সমর্থন জানাচ্ছে। আমরা তো 100% কনফিডেন্ট যে মানুষ আমাদের সঙ্গে আছে, আমাদের পাশে আছে, এবং যেটা দেখে মনে হচ্ছে যে মানুষ একটা জোট বেঁধেছে কংগ্রেসকে জিতানোর জন্যে। এবং আমি ওনাদের এর আগেও সাংসদ ছিলাম, ওনাদের দুঃখে সুখে পাশে ছিলাম। তো মনে হচ্ছে একটা পরিবারের মধ্যেই আছি আমি। কংগ্রেস মানে আবেগ, সেটাই দেখে বুঝতে পারছি যেভাবে মহিলাদের, বয়স্ক মানুষদেরও, বিশেষ করে মহিলাদের যেভাবে ঢল নেমেছিল। আমরা তো 100% কনফিডেন্ট যে আমরা জিতছি। বলছি, কমিশন আব্দুর রহিম বক্সিকে দাগিদের তালিকায় রেখেছেন এবং বাহুবলী বলে পরিচিত, আপনিও জানেন সেটা। মনে করছেন যে ওই এলাকায় সন্ত্রাস হতে পারে? হতেই পারে, সন্ত্রাস হতেই পারে। সেটার জন্য আমরা ইলেকশন কমিশনকে আপিলও করেছি যে ওখানে যাতে যথেষ্ট সিকিউরিটি ফোর্সেস যাতে থাকে। আমরা চাইছি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। মানুষের এটাই ইচ্ছা, মানুষ যাকে ইচ্ছা ভোট দিতে পারে, কিন্তু ভোট দেওয়ার যে অধিকার সেখান থেকে যাতে বঞ্চিত না হয়। এবং আমাদের লোকদেরকেও বলে দিয়েছি আমরা যে আমরা কোথাও গন্ডগোল করব না, কিন্তু ওনারা যদি গন্ডগোল করতে আসে আমরা কিন্তু রেজিস্ট করব, কারণ আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। কেন্দ্রীয় বাহিনীর উপর কতটা ভরসা রাখতে পারছে? আমরা তো ভরসা রাখতেই হবে। কেন্দ্র বাহিনী ওনারা প্রত্যেকটা বুথে আছেন, ওনাদের উপর আমরা ভরসা রেখেছি। আশা করছি যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। যখন কেন্দ্র বাহিনী থাকে জেনারেলি আমরা দেখেছি যে সিকিউরিটি খুব টাইট থাকে, আর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবারই চান্সেস বেশি থাকে। বলছি, ওভারঅল বেঙ্গলে কংগ্রেস কিরকম রেজাল্ট করতে পারে কি মনে হয়? আমরা তো খুব আশাবাদী যে কংগ্রেস খুব ভালো রেজাল্ট করবে অল ওভার বেঙ্গল। এবং আমরা অন্যান্য জায়গা থেকেও যেভাবে খবর পাচ্ছি যে খুব ভালো পরিস্থিতি আছে। মামার আশীর্বাদ নিয়ে বেরোবেন? অবশ্যই মামার আশীর্বাদ নিয়ে অবশ্যই বেরোবো। উনি আমার ইন্সপিরেশন, এবং আজকে গুরুত্বপূর্ণ একটা কাজ আমাকে আমার দল, কংগ্রেস দল, মানুষ একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালন করার জন্য ওনার আশীর্বাদ। আপনারা শুনলেন প্রার্থীর বক্তব্য। তিনি কিন্তু ওনার জয় নিয়ে যথেষ্ট আশাবাদী। অন্যদিকে নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় দেখা গেছে যে ভোট গ্রহণে দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে
বিশিষ্ট সাংবাদিক পশ্চিমবঙ্গ থেকে তন্ময় ভট্টাচার্য। তন্ময় বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। নমস্কার। ভোট গ্রহণ পর্ব চলছে সকাল 7টা থেকে এবং যে ছবি আমরা এবার দেখতে পাচ্ছি যে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের কাতোয়ালি প্রাইমারি স্কুলে ভোট দিতে গেলেন প্রার্থী মৌসুম বেনজির নূর। ভোট গ্রহণ পর্বে তিনি অংশগ্রহণ করেছেন এবং ভোট দেওয়ার পর নিজের জয় নিশ্চিত বলেই তিনি দাবি করেন। কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথমে এই যে কোতোয়ালি জায়গাটার নাম আপনি বললেন, কোতোয়ালি হচ্ছে এবিএ গনি খান চৌধুরী, মানে যাকে বরকতদা বলা হতো মালদায়। এবিএ গনি খান চৌধুরী শুধু মালদায় নয়, আমি যদি একটু রাজনৈতিক ইতিহাসটাকে পেছনে টানি, উনি যখন রেল মিনিস্টার ছিলেন তখন শুধু মালদার নয়, সারা ভারতবর্ষের রেলের যে অগ্রগতি এবং তিনি মন্ত্রী হিসেবে মালদার প্রতি তার যা অবদান সেটা অনস্বীকার্য। আজকে কোতোয়ালিতে এবিএ গনি খান চৌধুরী পৈতৃক ভিটে এই আপনি মৌসুম বেনজির নূরের কথা বললেন, তার মা হচ্ছে রুবি নূর। তিনি কালিয়াচকের বিধানসভা প্রার্থী ছিলেন এবং কালিয়াচকের বিধায়ক ছিলেন। এবং মৌসুম বেনজির নূর যেটি ক্লেম করেছেন সেটি অত্যন্ত প্রাসঙ্গিক, তার কারণ মালদায় গনি খান চৌধুরীর নামে আজকের দিনেও ভোট হয়। আজকে আপনি তৃণমূল কংগ্রেসের সরকার দেখছেন, সেখানে আমি দাবি দিয়ে বলতে পারি মালদা এমন একটা জায়গা যেখানে গনি খান চৌধুরীর নামে আজও ভোট হয়। এই যে মৌসুম বেনজির নূর যে জয়ের প্রতি আস্থাশীল, তার একটাই কারণ, তাদের যে পরিবারের যে অবদান, বিশেষ করে এবিএ গনি খান চৌধুরীর যে অবদান সেটা অনস্বীকার্য। এবং আমি বলতে পারি এই ধারাবাহিক প্রথাটা শুধু এবিএ গনি খান চৌধুরীর ক্ষেত্রে নয়, আমরা ঈশা খানকে দেখেছি, আমরা রুবিনুরকে দেখেছি, আমরা ডালুবাবুকে দেখেছি, আমরা লেবুবাবুকে দেখেছি। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় গনি খান চৌধুরীর পরিবারে কিন্তু একটা আলাদা প্রভাব রয়েছে। এবং আমার নিজের চোখে দেখা, গনি খান চৌধুরী যখন জীবিত ছিলেন, পরিবারের একটা প্রভাব রয়েছে এবং পরিবারের প্রভাবে একটা কি আবেগের ভোট হতে পারে এই কেন্দ্রে? অবশ্যই 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 একটা আবেগ। কেন আমরা বিভিন্ন ভাবে গনি খান চৌধুরীকে অবস্থান মতো দেখেছি। তিনি মালদার উপকার শুধু নয়, বহু মানুষের অন্ন তিনি জোগাড় করে দিয়েছেন। এবং মালদায় গনি খান চৌধুরীকে বরকতদা বলে ডাকা হতো। এবং আজকের দিনেও বরকত গনি খান চৌধুরী একটা প্রাসঙ্গিক ফ্যাক্টর মালদার ক্ষেত্রে। এবং যত ভারী নেতা আসুক, গনি খান চৌধুরী আজকে তিনি জীবিত না থাকলেও গনি খান চৌধুরীর নামে যে ভোটটা হবে এবং তাদের কংগ্রেস সেই ভোটের দাবিদার আগামী কেউ আছে বলে আমার প্রাথমিকভাবে মনে হচ্ছে না। কিন্তু দেখবেন 2011 সালের জনগণনা অনুযায়ী মালদা জেলা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা, ঠিক আছে, যেখানে 51.27%। অর্থাৎ সেই জায়গায় কি কোনোভাবে এই যে একটা আবেগ কাজ করবে আপনি বলছিলেন এবং তার পরিবারের একটা যথেষ্ট অবদান রয়েছে, সবটা মিলিয়ে কি তৃণমূল এবং বামেদের ভোট কাটাকাটি হতে পারে এই আবেগের মধ্য দিয়ে? দেখুন, প্রথমত ভোট পোলারাইজেশনের বিষয়ে কংগ্রেসকে অগ্রাধিকার দেবে এবং বামেরা তো ভোট কাটবে, এটা তো স্বাভাবিক। এবং আজকের দিনে দাঁড়িয়ে যেটা খুব পরিষ্কার ভাবে বোঝা যায়, বাম কিন্তু কিছু সংখ্যক ভোট রামের কাটে। আপনারা দেখবেন 2024-এ যখন লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছিল তখন আমরা দেখেছি বিভিন্ন সিটে বাম কিন্তু রামের ভোট কেটেছে, সেক্ষেত্রে থেকে অগ্রাধিকার পেয়েছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে মালদা জেলার যে পুরো সার্বিক প্রেক্ষাপট, সেখানে বাম রাম ভোট কাটাকাটির পরেও আমি এটুকু বলতে পারি নিশ্চিত মৌসুম বেনজির নূর ব্যাপক পরিমাণ ভোটে জয়লাভ করবেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি আবারও বলছি, মালদা জেলা যেহেতু সাংবাদিকতার সাথে যুক্ত এবং বিভিন্ন রাজনীতিবিদদের সাথেও আপনি কথা বলেন, কি মনে হয় আইএসএফ কি ভোট কাটবে? দেখো, 2024-এ আমি একটি সমীক্ষা করেছিলাম এবং সেখানে পরিষ্কার বলেছিলাম 2024-এ যেইভাবে আমি আইএসএফ কে নিজের চোখের সামনে মানে সেই দলটিকে বেড়ে উঠতে দেখেছি এবং দলের যে মূল কাণ্ডারি নওশাদ সিদ্দিকী, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, সেক্ষেত্রে তার সব থেকে প্লাস পয়েন্ট আমি যেটা খেয়াল করেছি, তিনি একজন শিক্ষিত মার্জিত মানুষ। আর সব থেকে বড় কথা হচ্ছে আইএসএফ কে যারা বলছেন সংখ্যালঘু দল, বিষয়টা তা নয়।
আইএসএফ এর মূল স্লোগান ছিল হচ্ছে সেকুলারিজম, সমস্ত মানুষের সমস্যাকে তুলে ধরা, গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমবঙ্গের মস্তদে একটি তৃতীয় শক্তির আহ্বান করা, এইসব মিলিয়ে আইএসএফ কিন্তু আজকের দিনে 2026-এর নির্বাচনে যথেষ্ট প্রাসঙ্গিক। সব থেকে বড় কথা হচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকীর যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে পলিটিক্যাল এজেন্ডা, তার যে রাজনৈতিক মানে সুকৌশল ভাবে তিনি যে রাজনৈতিক মঞ্চে যে বক্তব্যগুলো পেশ করছেন এবং যে তার পরিপক্কতা, আজকে 30 বছরের একটি ছেলে তার যে পরিপক্কতা, তাকে সাধুবাদ এবং কুর্নিশ না জানিয়ে অন্তত আমি পারি। অন্যদিকে হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টি মালদায় কতটা প্রভাব ফেলতে পারে? কারণ এবার হুমায়ুন কবিরের এই দল মাঠে নেমে প্রচারও করেছে যথেষ্ট। সেক্ষেত্রে মালদায় রাজনৈতিক প্রেক্ষাপট কি বলছে? দেখুন, আপনি হুমায়ুন কবিরকে যদি সংখ্যালঘু ভোট কাটুয়ার পার্টি হিসেবে দেখেন, সে বিষয়ে হুমায়ুন কবিরের যে পদক্ষেপ ছিল সেটা রাজনৈতিক মহলে কিছুটা সদর্থক হিসেবে দেখা দিলেও পরবর্তী যে ভিডিও ফুটেজ প্রকাশিত হয় তাতে কিন্তু হুমায়ুন কবিরের যে পলিটিক্যাল ক্রেডিবিলিটি ফ্যাক্টর সেটা যেমন আগে থেকেই খুব খারাপ হয়েছিল, তারপরেও যে এই যে সংখ্যালঘু ভাই বোনদের নিয়ে টাকা পয়সার ডিলিংসের যে ভিডিওটি প্রকাশ পায়, তারপর থেকে হুমায়ুন কবিরের হেলিকপ্টার দেখা ছাড়াই হুমায়ুন কবিরের সমর্থনে কোনো মানুষ আছে বলে আমার মনে হয়। এটুকুই বলবো। একদমই। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। নমস্কার। ইতিমধ্যেই কিন্তু যে খবর উঠে আছে, মালদার গাজল বিধানসভায় ভোটার রিক্তা মণ্ডল বিশ্বাস এবং পোলিং স্টেশন কিন্তু সেখানে রয়েছে 229 নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট ছিল, কিন্তু তিনি ভোট দিতে পারেননি এমনটাই অভিযোগ। ভোট দিতে গিয়ে শুনলেন ভোট পড়ে গেছে, অর্থাৎ ভোট দিতে গিয়ে ভোট দিতে পারলেন না, শুনলেন ভোট নাকি আগে হয়ে গেছে পোস্টাল ব্যালটে। মালদা থেকে এই খবর উঠে আসছে। মালদার গাজল বিধানসভার ভোটার রিক্তা মণ্ডল তিনি অভিযোগ করছেন যে তিনি যখন তার পোলিং স্টেশন নম্বর 229 সেখানে যান, সেখানে জানিয়ে দেওয়া হয় যে তার ভোট আগেই পড়ে গেছে। ভোট দিতে গিয়ে জানতে পারলেন তার ভোট পোস্টাল ব্যালটে হয়ে গেছে, তার ভোট কেউ পোস্টাল ব্যালট করে দিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে মালদা থেকে। অর্থাৎ একদিকে যখন কংগ্রেস প্রার্থী মৌসুম বেনজির নূর তিনি ভোট দিতে গেলেন, ঠিক অন্যদিকে রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু বলছে যে এই বিধানসভা কেন্দ্রে আবেগের ভোট হতে পারে, অর্থাৎ পারিবারিক অবদানের উপর নির্ভর করেই এই ভোট হতে পারে বলেই মনে করছে বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক মহল। এবার চোখ রাখবো বাংলার শিলিগুড়ির দিকে। বাংলার শিলিগুড়ি, যে শিলিগুড়িতে নেতাজি বয়েজ হাই স্কুলে সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন বাম নেতা অশোক ভট্টাচার্য। সেই ছবি আপনারা দেখছেন। অশোক ভট্টাচার্য তিনি লাইনে দাঁড়িয়ে আম জনতার মতো ভোট দিলেন। ভোট গ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত আলোর ব্যবস্থার দাবি তিনি জানিয়েছেন। জানা গেছে শিলিগুড়িতে ভোটের আবহে 201 নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বাম নেতা অশোক ভট্টাচার্য। বৃহস্পতিবার নেতাজি বয়েজ হাই স্কুলে অবস্থিত ওই বুথেই তিনি ভোট দিতে গেলেন। ভোট কেন্দ্রে পৌঁছেই তিনি যে অভিযোগটা সর্বপ্রথম করলেন তা হচ্ছে আলোর অভাব। ভোট গ্রহণ কেন্দ্রে আলোর অভাব রয়েছে। বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। অশোক ভট্টাচার্যের মতে বুথে পর্যাপ্ত আলো না থাকায় বিশেষ করে বয়স্ক ভোটারদের সমস্যা হতে পারে, তবে সামগ্রিকভাবে এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব চলছে বলে জানা গেছে। এই বিষয়ে কি বললেন বাম নেতা অশোক ভট্টাচার্য, শোনাবো একবার। ভোট দিয়ে এলাম, তবে ভোটের যে জায়গাটায় এই ইভিএমটা রেখেছে সেই জায়গায় আলোর অভাব আছে যথেষ্ট। আমি বললাম প্রিসাইডিং অফিসারকে, আমি এটা বললাম আপনারা দেখুন এটা, তো বলছে না ভিভিপ্যাটে আলো আছে, তা না, কিন্তু যখন মানুষ যাবে, আমারও তো চোখটা খারাপ, আমার মতন অনেকেরই চোখ খারাপ হতে আছে, সেই জন্য আলোর ব্যবস্থাটা করার জন্য আমি বললাম। কিসের পক্ষে ভোট কিসের পক্ষে ভোট দিলেন? ধর্ম নিরপেক্ষতার পক্ষে, বামপন্থীদের পক্ষে, তৃণমূল কংগ্রেসকে হটানোর জন্য, বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে দূরে রাখার জন্য। এবং এ ভোট বামপন্থীদের কাছে একটা বাইনারি ভেঙে আমি ভোট দিলাম। যে বাইনারি চলছে এখন রাজনীতিতে, নির্বাচনে,
সেটাকে ভেদ করে বামপন্থীদের এগিয়ে যাওয়ার লড়াই হচ্ছে এই নির্বাচন, এবং এই নির্বাচনে বামপন্থীরাই একটা নতুন ইতিহাস রচনা করবে বলে আমি বিশ্বাস করি। শুধুমাত্র নির্বাচনের ক্ষেত্রে না, আন্দোলনের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে এবং শান্তি সম্প্রীতির ক্ষেত্রে। সারাদিন কি পরিকল্পনা রয়েছে? সারাদিন এখন যাব, বাড়িতে স্নান টান করে পার্টি অফিসে যাবো, সারাদিন পার্টি অফিসে থাকবো। সেখান থেকেই কি ভোট পরিচালনা করবে? ভোট পরিচালনা আমি কেন করবো? তাদের জন্য আমাদের যথেষ্ট সংখ্যক নেতৃত্ব আছে, কর্মী আছে। আমি কোনো বুথেই যাই না, আমি তার ভোটার মাত্র, আমি তো কোনো ক্যান্ডিডেট না। ক্যান্ডিডেট যখন থাকতাম তখন আমি যেতাম, এখন তো আমি কোথাও যাই না। খবর পেয়েছেন? ভোটের নিরাপত্তা তো বাইরের দিকে বাহ্যিক ভাবে তো ঠিক আছে, নিরাপত্তাটা তো, খেলাটা তো মস্তিষ্কের ভেতরে খেলা। এই লড়াইটা তো শুধুমাত্র হাতাহাতির লড়াই, বোমা পিস্তলের লড়াই তো শুধুমাত্র না, এটা লড়াইটা মানুষের মস্তিষ্কে প্রবেশ করার যে যে লড়াই, যে বিকৃত চিন্তাধারাটাকে মস্তিষ্কে প্রবেশ করে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই। সুতরাং লড়াইটা শুধুমাত্র বন্দুক বোমা দেখলেই হবে না, খেলাটা মস্তিষ্কে। গন্ডগোলের কোনো খবর পেয়েছেন? এখন তো পাইনি। আমাদের একটা 39 নম্বর বুথে আমাদের একজন পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি প্রিসাইডিং অফিসার। তার অপরাধটা কি? সে একটু দেরি করে এসছে, তাদের তো কিছু নাই। অবজারভার বলছে না, এটা কখনো করতে পারে না। ও বারেবার চেষ্টা করছে, না আপনাকে ঢুকতে দেওয়া হবে না। 39 নম্বর বুথে বাণী মন্দিরে, সেখানে আমাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি। এই পর্যন্ত, এখন পর্যন্ত খবর পেলাম, বাকিটা খবর পাই, খবর নিচ্ছি। কেমন ফলাফল হবে বলে আশা করি? ভালো হবে, ভালো ফলাফল হবে, এবং শিলিগুড়িতে আমাদের ভালো ফলাফল হবে। রাজ্য বামপন্থীদের একটা ভালো শক্তির একটা আবির্ভাব হবে, যে শক্তির জন্য মানুষ দিন গুনছে। পশ্চিমবঙ্গের মানুষ এখন এই বিজেপি এবং তৃণমূলের এই অপরাধ জগৎ থেকে মুক্তি চায়, শান্তি চায়, সম্প্রীতি চায়, মর্যাদা চায়, সম্মান চায়, এবং সেই দিনগুলি একমাত্র ফিরে যেতে পারে বামপন্থীরা। সেই জন্য বামপন্থীরাই এই নির্বাচনে একটা ভালো সংখ্যক আসন নিয়ে নতুন ভাবে আবির্ভূত হবে, এবং বাংলার রাজনীতিকে যে গতি প্রকৃতির দিকে বাংলা রাজনীতির অতীতের যে পরম্পরা, তার যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যের পথে বাংলা আবার ফিরে আসবে, এটি আমার বিশ্বাস। আপনারা শুনলেন বাম নেতার বক্তব্য, এবং তিনি কিন্তু জানাচ্ছেন যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। বাম নেতা অশোক ভট্টাচার্য তিনি শিলিগুড়ি নেতাজি বয়েজ হাই স্কুলে ভোট দিতে গিয়েছেন, এবং সেখানে গিয়ে তিনি দাবি করেন যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব চলছে। 152টি আসনে চলছে ভোট গ্রহণ পর্ব। 16টি জেলায় 152টি বিধানসভা আসনে ভোট গ্রহণ পর্বে উত্তরবঙ্গ, অন্যদিকে জঙ্গলমহল, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায় চলছে ভোট গ্রহণ পর্ব। সে নিয়ে আরো বিস্তারিত জানবে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গের প্রাক্তন বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। লাইনে দাঁড়িয়ে আজ ভোট দিয়েছেন বাম নেতা অশোক ভট্টাচার্য, এবং তিনি ভোট দিয়ে বেরিয়ে এসে বলেন যে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। কি বলবেন এ বিষয়ে? না, ঠিকই বলেছেন। দার্জিলিং জেলার এখন পর্যন্ত যা রিপোর্ট, তাতে শান্তিপূর্ণ আছে। তৃণমূল কংগ্রেসের চরিত্র বদলানোটা তো নির্বাচন কমিশনের কাজ না। ফলে তৃণমূল কংগ্রেস তার যা চিরায়ত ধারা, ভোটারদের ভয় দেখানো, পোলিং এজেন্টদের ভয় দেখানো, এই কাজগুলো করে যাচ্ছে আড়ালে আবদালে, এবং এই রকম কিছু উত্তেজনাকর ঘটনা কিছু এলাকায় ঘটানোতে তারা সচেষ্ট আছে। বিশেষ করে যে বিধানসভা কেন্দ্রগুলো তৃণমূল কংগ্রেস এড়ে যাবে, সেই বিধানসভা কেন্দ্রগুলো। এই প্রসঙ্গে আমি আসছিলাম। উত্তরবঙ্গ মূলত তৃণমূল বিরোধী বলা যায়, কারণ সেই উত্তরবঙ্গে প্রায়শই দেখা যায় যে একটা বিজেপির বা আরএসএস এর একটা আলাদাই দাপট রয়েছে। তাই সেই উত্তরবঙ্গ যেহেতু সামান্য হলেও তৃণমূলের ঘাঁটি নয়, বা তৃণমূলের ভোটের শতাংশ প্রত্যেকটা বিধানসভা হোক বা বিভিন্ন নির্বাচন হোক অনেকটাই কম আসে অন্যান্য জায়গা থেকে, সেক্ষেত্রে এই ফায়দাটাকে এবার বামেরা তুলতে পারবে কি মনে হয়? বিজেপির যে দাপট আছে বলে আপনি বলছেন, সেটা 2016 বিধানসভা পর্যন্ত ছিল না। সেটা তার পরবর্তীতে, যখন পশ্চিমবাংলায় সিপিআইএম কে বামপন্থীদের নিকেশ করবার জন্য আরএসএস এর কেন্দ্রীয় পরিকল্পনায় আগে রাম পরে বাম স্লোগানকে
কার্যকর করার চেষ্টা হলো, তখন থেকে আমাদের পছন্দের, আমাদের পক্ষের বহু মানুষ তারা বিভ্রান্ত হয়ে বিজেপিতে গেলেন এবং বিজেপির ঘাঁটিটা শক্ত হলো। এ নিয়ে কোনো সংশয় নেই। এখন এই যে বিজেপির ঘাঁটিটা শক্ত হয়েছে সেটা 2014, 2019, 2021, 2024 সত্য, কিন্তু এটাই 2026 সত্য হবে এমন নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে আমাদেরকে অপছন্দ করে বিজেপিকে দিয়ে তৃণমূলকে তাড়াবেন বিশ্বাস করে যে মানুষ বিজেপিতে গেছিলেন সেই মানুষের উল্লেখযোগ্য অংশ, হয়তো সিংহভাগ, তারা বুঝতে পারছেন বিজেপিকে দিয়ে তৃণমূল তাড়ানো যাবে না। তৃণমূল তাড়াতে হলে বামপন্থীদেরকেই শক্তিশালী করতে হবে, আইএসএফ কেই শক্তিশালী করতে হবে, সিপিআইএমএল কেই শক্তিশালী করতে হবে। এই যে বিশ্বাসের বদল করছে, এটা তৃণমূলের ঘরে ভয় ঢুকিয়ে দিয়েছে অনেক বেশি, একই সাথে বিজেপির ঘরেও ঢুকিয়েছে, কিন্তু তৃণমূলের ঘরে এটা বেশি। ফলে তৃণমূল অনেক বেশি ভয় পেয়ে নির্বাচন হেরে যাওয়া, সরকার বদলে যাওয়া, এই আশঙ্কা থেকে মরিয়া হয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রয়াস চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত খুব মেজর কোনো ঘটনা তারা ঘটিয়ে উঠতে পারেনি। তন্ময়বাবু, আপনাদের কোনো এক সময় বঙ্গ একটা ঘাঁটি ছিল বামেদের, বারংবার সেখানে দেখা গেছে বুদ্ধদেব বাবুর আমলে বামেরা প্রত্যেকটি নির্বাচনী জয়যুক্ত হতো, কিন্তু তারপর ধীরে ধীরে সেই মাটি আপনাদের পা থেকে সরে যায়। সেই আঁকড়ে মাটি ধরে রাখা বা হারিয়ে যাওয়া মাটি পুনরুদ্ধারে এবার যেভাবে প্রচার চালিয়েছে বামেরা, অন্যদিকে যে যুব সমাজকে আপনারা এবারের এই নির্বাচনে প্রার্থী করেছেন, কি মনে হয় উত্তরবঙ্গ, মালদা, মেদিনীপুর এই সমস্ত জায়গায় বামেরা তাদের ভোট শতাংশ বা ভোট ব্যাংক কতটা বাড়াতে সক্ষম হবে বলে আপনি মনে করছেন? অনেকটা। আমি আপনাকে বলছি 4 তারিখে মিরাকেল দেখবেন বাংলার মানুষ, মিরাকেল দেখবেন 4 তারিখে। এই যে তৃণমূলের 46% ভোট বলে যা বলা হয়, এটা তো আসলে একটা ফুলিয়ে থাকলিয়ে দেখানো বেলুন। তৃণমূলের ভোট কোনোদিন 46% না। এই 46%-এর ভেতর অন্তত পক্ষে 8% ভোট সেটা হচ্ছে অতিরিক্ত ভোট, ফলস ভোট দেওয়া, জাল ভোট দেওয়া, মৃতদের ভোট দিয়ে দেওয়া, কিপ্টেদের ভোট দিয়ে দেওয়া, এসআইআর সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গে, বহু ভোটারের নাম বাদ গেছে, সন্দেশখালীতে প্রায় 80% ভোটারের নাম বাদ গেছে। এই যে এসআইআর হয়েছে, কি মনে হয় এসআইআর এ বামেদের লাভ হবে? কারণ আপনি যে বলছেন ভুয়ো ভোটার বা মৃত ব্যক্তিকে জীবিত রেখে ভোট দিয়ে দেওয়া, এই বিষয়গুলি তো এখন এসআইআর এ অনেকটাই বাদ গেছে, তাতে কি এবার আপনাদের জন্য লাভ হলো এসআইআর? কি বলবেন? তৃণমূল বাদে সবার লাভ হবে, তৃণমূলের বাদে সকলের লাভ হবে। তৃণমূলের সবচাইতে বেশি ক্ষতি হবে, কংগ্রেসের লাভ হবে, আইএসএফ এর লাভ হবে, বামেদের লাভ হবে, কোথাও কোথাও বিজেপির লাভ হবে। তৃণমূল বাদে সকলের লাভ হবে, কারণ এই ভোটগুলো হচ্ছে তৃণমূল দিয়ে দিত। এই যে 60 লক্ষ ভোটার যারা মৃত, স্থানান্তরিত, ভুতুরে যে নাম বাদ গেল, এই 60 লক্ষের ভেতর প্রায় 40-45 লক্ষ ভোট তৃণমূল দিয়ে দিত, ওই ভোটটা তৃণমূল থেকে বাদ যাবে স্ট্রেট। অর্থাৎ এসআইআর এ সামান্য হলেও প্রভাব পড়বে এবং তাতে আপনারাও খুশি। এছাড়া আমরা বেশ কিছু জায়গা থেকে খবর পাচ্ছি যে বামেদের এজেন্টকে সরিয়ে দেওয়া হচ্ছে, ভোট কেন্দ্রগুলি থেকে এজেন্টকে রাখা হচ্ছে না, সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে, ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। এই যে বেশ কিছু জায়গা থেকে এই ধরনের বিক্ষিপ্ত ছবি বা বিক্ষিপ্ত খবর উঠে আসছে, কি বলবেন? আমি এখনো মনে করছি, যতটুকু খবর পাচ্ছি, এগুলো বিক্ষিপ্তই। অন্যবার যেমন এগুলো সামগ্রিক হয়, অন্যবার ভোট কেন্দ্রে যেতে দিচ্ছে না এমন কোন বিধানসভা কেন্দ্র থাকে না যে বিধানসভা কেন্দ্র থেকে এই অভিযোগ আসে না। এমন কোন বুথ থাকে না যে বুথে পোলিং এজেন্টকে ভয় দেখানো হয়নি এই অভিযোগ আসে না। এবারে এখন পর্যন্ত যা আসছে তাতে এগুলো সত্যি সত্যি বিক্ষিপ্ত।
তবে কি আপনারা নির্বাচন কমিশনের ভূমিকায় সন্তুষ্ট? সন্তুষ্ট অসন্তুষ্টর ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে নির্বাচন কমিশন বলুন, পুলিশ বলুন, প্রশাসন বলুন, তারাও তো মানুষ, তারাও তো হাওয়া বোঝেন। তৃণমূল হেরে যাবে, তৃণমূল সরকার করতে পারবে না, এটা তারা বুঝছেন। এবং এই যে বুঝে অন্যবার যে আত্মসমর্পণটা করে ফেলেন, এবারে সেই আত্মসমর্পণটা এখন অব্দি করেননি। তবে তৃণমূলের মেন কাজ তো শুরু হয় বেলা 12টার পর থেকে, আর মরিয়া কাজটা শুরু হয় বেলা 3টের পর থেকে। ফলে এখনো শেষ কথা বলবার সময় আসেনি, এখন 11টা 10 বাজে। এখন পর্যন্ত যা ভোট হচ্ছে সেটা সাধারণভাবে শান্তিপূর্ণ। দুটো চারটে বিক্ষিপ্ত ঘটনা আছে। তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে, তবে কি সেক্ষেত্রে নবান্ন দখল করছে বামেরা? দেখুন, 4 তারিখে সেটা বোঝা যাবে, মানুষ ঠিক করবে। 4 তারিখে বোঝা যাবে, মানুষ ঠিক করবে। বিধানসভা ত্রিশঙ্কু হতে পারে, তৃণমূল ক্ষমতায় ফিরবে না, এইটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। একদমই, অসংখ্য। যদি সেই জায়গায় কোনো পরিবর্তন হয়, তবে কি আপনারা তৃণমূলকে সমর্থন করবেন? কারণ যদি ভোট ভাগাভাগি হয় এবং অন্য দল যদি ক্ষমতায় ত্রিশঙ্কু যদি হয়ে থাকে, তবে কি আপনারা তৃণমূলকে সমর্থন করবেন? এরকম পাগলের ভাবনা কে ভাবতে বলেছে, কে ভাবতে গেছে? অর্থাৎ আপনাদের সমর্থন তৃণমূলের উপর থাকছে না। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। কোনো প্রশ্নই আসে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম প্রাক্তন বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের সাথে, এবং তিনি বলছিলেন যে তৃণমূলের কিন্তু বিদায় ঘন্টা বেজে গেছে, তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে, এবং এবার পশ্চিমবঙ্গের মসনদে তৃণমূল ফিরছে না, ঠিক এই দাবি করছে বামেরা। তবে কে মসনদে ফিরছে সেটা তো অবশ্যই ভোট বাক্স খুললে গণদেবতাদের রায় বেরিয়ে আসবে। তবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে, সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হলেও বেশ কিছু জায়গায় কিন্তু ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, এজেন্টদেরকে, বিরোধী এজেন্টদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই ধরনের অভিযোগও কিন্তু বেশ কিছু জায়গা থেকে উঠে আসছে। তবে পাহাড় অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সমতলগুলিতে মেদিনীপুর সহ যে বেশ কয়েকটি জায়গায়, মালদায় সহ বেশ কয়েকটি জায়গায় ভোট হচ্ছে, সে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু অভিযোগ রয়েছে যে এজেন্টদেরকে রাখা হচ্ছে না। সমতলে বিক্ষোভ হলেও পাহাড়ে কিন্তু শান্তিপূর্ণ চলছে ভোট। তবে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আরো দেখাবো পশ্চিমবঙ্গের নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।